সরকারি চাকরি অধ্যাদেশ বাতিল দাবিতে সচিবালয় কর্মকর্তা কর্মচারীদের বিক্ষোভ, ব্যাহত সব ধরনের সেবা কার্যক্রম। ইশরাকের শপথ দাবিতে আজও সমর্থকদের বিক্ষোভ, বন্ধ সব সেবা, আজকের মধ্যেই শপথ পড়াতে আইনি নোটিশ। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। বিরতিহীন সংবাদ দুপুরে সবাইকে আমন্ত্রণ। আপনাদের সাথে আছি আমি ফারহানা লোপা। এতক্ষণ শিরোনাম জানাচ্ছিলাম, এবার বিস্তারিত। সরকারি চাকরি অধ্যাদেশ 2025 অনুমোদনের প্রতিবাদে টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ করছেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা। এতে ব্যাহত হচ্ছে সচিবালয়ের স্বাভাবিক কার্যক্রম, ভোগান্তিতে সাধারণ মানুষ। দুপুর 12:30টার দিকে বিক্ষোভরত কর্মচারীরা সচিবালয়ের ভেতরে প্রধান ফটকের কাছে অবস্থান নেন। এ সময় ফটক বন্ধ করে দেয়া হয়। আধা ঘন্টা পর বেলা 1টার দিকে ফটক খুলে দেয়া হয়। এর আগে রবিবার কর্মকর্তা কর্মচারীদের শাস্তি, বরখাস্ত ও অপসারণের বিধান রেখেই সরকারি চাকরি অধ্যাদেশের গেজেট প্রকাশ করে সরকার। এ আইনে তদন্ত ছাড়া 8 দিনের নোটিশে চাকরি থেকে কর্মকর্তা কর্মচারীদের অব্যাহতি দেয়া সহ বেশ কিছু বিধান যুক্ত করা হয়। এসব বিধান প্রত্যাহারে বিক্ষোভ করছে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা। নতুন অধ্যাদেশকে নিবর্তনমূলক কালো আইন আখ্যা দিয়ে অবিলম্বে তা বাতিলের দাবি জানান আন্দোলনকারীরা। এদিকে সরকারি কর্মচারীদের দাবি পর্যালোচনায় 10 জনের কমিটি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। দাবি হচ্ছে যে 2025 সালের যে অবৈধ কালো আইনটা করা হলো সরকারি কর্মচারীদের বিপক্ষে গিয়ে, এই কালো আইনটা বাদ দেয়া, এই কালো আইনটা রহিত করা বা 4টার মধ্যে যদি এটা প্রত্যাহার করে আমাদেরকে লিখিতভাবে জানানো না হয়, আমরা এই অবস্থান কর্মসূচি পরবর্তীতে আমরা ধারাবাহিকভাবে কন্টিনিউ করতেই থাকব যতক্ষণ পর্যন্ত এই নিবর্তনমূলক কালো আইন সম্পূর্ণরূপে প্রত্যাহার করে না নেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলমান থাকবে। এখন বলছে আমরা কোনো এই আইন দেখি নাই, এখন বলছে এরা মানব না, যতক্ষণ পর্যন্ত উচ্চনা করবে, দিন রাত 24 ঘন্টা কেন। এই আন্দোলনের বিষয়ে সবশেষ তথ্য জানাতে এই মুহূর্তে সচিবালয় থেকে যোগ দিয়েছেন সহকর্মী আল আমিন হোসেন। আল আমিন, দেশের সর্বোচ্চ নিরাপত্তা বেষ্টিত অফিস যদি বলা হয় সেক্ষেত্রে সচিবালয় অন্যতম। সেরকম একটি জায়গায় তৃতীয় দিনের মতো বিক্ষোভ চলছে। প্রধান ফটকও বন্ধ রাখা হয়েছিল আধা ঘন্টার জন্য। আইন উপদেষ্টা আশ্বস্ত করেছেন তাদের সঙ্গে দেখা করবেন। সব মিলিয়ে সেখানকার পরিস্থিতি কেমন? দেখুন, প্রশাসনের কেন্দ্রবিন্দু যদি বলা হয় সেটি অবশ্যই সচিবালয়। গেল 3 দিন ধরে অর্থাৎ শনি, রবি, আজকে সোমবার তৃতীয় দিনের মতো তাদের যে আন্দোলন এবং বিক্ষোভ কর্মসূচি তারা করছেন। প্রথমে সকাল 10টার দিকে তারা মিছিল নিয়ে প্রত্যেকটি মন্ত্রণালয়ের বিভাগসমূহ যেখানে রয়েছে সেখানে তারা গিয়ে তাদের সহকর্মীদেরকে নিয়ে মূলত প্রথমে তারা বাদাম চত্বর যেটি রয়েছে আর সেখানে জড়ো হন এবং এর পরবর্তীতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে নতুন যে বিল্ডিং ক্যাবিনেট বিভাগের সেখানে এসে তারা জড়ো হন এবং পরবর্তীতে সচিবালয়ের 1 নম্বর গেট যেটি মূল ফটক সেটি বন্ধ করে দেওয়া হয় এবং প্রায় 1.25 ঘন্টার মতো সেই ফটক বন্ধ থাকে। সেক্ষেত্রে কাউকে ঢুকতেও দেওয়া হয়নি এবং বেরোতে দেওয়া হয়নি। এমন পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে, আইন উপদেষ্টার পক্ষ থেকে আন্দোলনকারীরা যেটি বলছেন তাদের সঙ্গে যোগাযোগ করা হয় এবং পরবর্তীতে 2টার পরে একটি মিটিং অনুষ্ঠিত হতে পারে। সেই ক্ষেত্রে আন্দোলনকারীদের প্রতিনিধির পক্ষ থেকে 4 এবং 5 জন সেই বৈঠকে অংশ নেবেন এবং পরবর্তীতে যদি এই অধ্যাদেশ বাতিল না করা হয়, অর্থাৎ যে বিধানগুলো বলা হয়েছে যে যদি ছুটি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত এবং কোনো তদন্ত ছাড়াই কাউকে চাকরিচ্যুত করা যাবে, এরকম শৃঙ্খলাজনিত 4টি বিষয়কেই মূলত আপত্তি জানিয়েছে আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীরা। তারা যেটি বলেছেন যেটিকে বাতিল করতে হবে, অনতিবিলম্বে বাতিল করতে হবে, না হলে তারা লাগাতার কর্মসূচি যেটি থাকে সেটি আসলে করবেন। এবং আপনি জানেন যে সরকারি আইনে কর্মকর্তা বলতে আসলে কিছু নেই, সবাই কর্মচারী। সেক্ষেত্রে বাংলাদেশে প্রায় অর্থাৎ দেশে প্রায় 15 লাখ কর্মচারী রয়েছেন এবং তাদের মূলত প্রাণকেন্দ্র যেটি প্রথমেই বলছিলাম সচিবালয়, সেখানেই মূলত এই আন্দোলনটি চলছে। আমরা দেখেছি তারা দফায় দফায় মিছিল করেছেন, বিক্ষোভ করেছেন। বেশ কয়েকটি সংগঠন রয়েছে এখানে, সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ, আন্তঃমন্ত্রণালয় কর্মকর্তা কর্মচারী পরিষদ নামে বেশ কয়েকটি সংগঠন রয়েছে এবং সেই সংগঠনগুলো সম্মিলিতভাবে মিলেই মূলত এই আন্দোলন শুরু করেছে। গেল বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা পরিষদে যখন সরকারি চাকরি অধ্যাদেশ আইন 2018 এবং সেটি 2025 হিসাবে খসড়া অনুমোদন দেওয়া হয়, তারপর মূলত শনিবার
শনিবারে সরকারি অফ ছিল, সেই শনিবার থেকেই শনি, রবি, সোম আজকে তৃতীয় দিনের মতো ধারাবাহিকভাবে তারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। সচিবালয়ের মতো জায়গায় এই ধরনের আন্দোলন তৃতীয় দিনের মতো চলছে, এ বিষয়ে কোনো পক্ষ থেকে এখন পর্যন্ত তারা বাধার সম্মুখীন হননি, এই বিষয়টি জানাবেন। আর আরেকটি বিষয়, যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে তো দর্শনের একটি কমিটি গঠন করা হয়েছে, তারপরেও কেন আন্দোলন চালিয়ে যাওয়া হচ্ছে? আমরা একই প্রশ্ন করেছিলাম যে যেহেতু পর্যালোচনার জন্য 10 সদস্যের একটি কমিটি করা হয়েছে এবং তাদের পক্ষ থেকে যেটি বলা হয়েছে সেটি, এই কমিটি আসলে অধ্যাদেশ বাতিল করার বিষয়ে কোনো ক্ষমতা তাদেরকে দেয়া হয়নি, তারা শুধুমাত্র পর্যালোচনা করতে পারবে, যার কারণে সেই কমিটির সুপারিশ তারা আসলে খুব একটা আমলে নিচ্ছে না। আর আপনি যদি বলছেন যে কোনো পক্ষ থেকে বাধা, আসলে এখানে সব ধরনের কর্মকর্তা, যারা গেজেটেড, নন গেজেটেড, সবারই আসলে এক ধরনের মৌন সমর্থন রয়েছে। যেহেতু সরকারি চাকরি আইনে সবাই কর্মচারী, সেক্ষেত্রে এই আইনটি সব কর্মকর্তা কর্মচারীর জন্য প্রযোজ্য হবে। তার ধারাবাহিকতায় সবারই আসলে এখানে একটি মৌনতা বা মৌন সম্মতি রয়েছে। আলামিন, আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন, আপনাকে অনেক ধন্যবাদ। একই বিষয়ে আলোচনা করতে এই মুহূর্তে রাজধানীর পরিবাগ থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সাবেক সচিব আনোয়ার ফারুক। জনাব আনোয়ার ফারুক, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনি আমাদের প্রতিবেদন নিশ্চয়ই শুনছিলেন বা দেখছিলেন, আমাদের সহকর্মীও জানাচ্ছিলেন যে টানা তৃতীয় দিনের মতো এ ধরনের কর্মবিরতি বা আন্দোলন চলছে। সেক্ষেত্রে সরকারি চাকরি অধ্যাদেশ 2025 অনুমোদন বাতিল চাইছেন কেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা? ধন্যবাদ আপনাকে। আসলে এটা কখনোই কাম্য নয় যে সচিবালয়ে এভাবে আন্দোলন হবে। একটা সরকারি অফিসে একটা ডিসিপ্লিন থাকা উচিত। এখন প্রশ্ন হলো যে আপনাকে এমন কঠোর আইন করতে হবে কেন? কারণ আমি যখন চাকরিতে আসি, এটা আমার একটা মৌলিক অধিকার, আমি চাকরি করব, আমার চাকরির বিধান মেনে আমাকে কাজ করতে হবে। আমাকে যদি কোনো আমার কাজে যদি ইনএফিশিয়েন্ট হই, আমি যদি কাজ করতে না পারি, তাহলে আমাকে বিধি মোতাবেক সরকার ব্যবস্থা নেবে, আমার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারে। কিন্তু একেবারে 8 দিনের নোটিশে চাকরিচ্যুত করা বা কোনো উইদাউট এনি অ্যাসাইনিং এনি আপনার কজেস আপনার চাকরি থেকে চলে যাওয়া, এই ধরনের কালো আইনগুলো কখনই থাকা উচিত না। এতে দুইটা সমস্যা হয়। আমরা আগেও দেখেছি যে এগুলো পলিটিক্যালি ইউজড হয়, রাজনৈতিকভাবে বিভিন্ন সময় অফিসারদেরকে, কর্মচারীদেরকে, যাদেরকে আপনার পছন্দ হয় না তাদেরকে আপনার তার বিরুদ্ধে অ্যাকশনটা যাচ্ছে। সুতরাং এটা, এই ধরনের আইন কখনোই সুষ্ঠু আইন হতে পারে না। একটা গণতান্ত্রিক দেশে একটা মানুষের তার মৌলিক অধিকারটা, চাকরি করার অধিকার থাকতে হবে। আপনি এমন শক্ত আইন করে আপনি কাউকে দিয়ে কাজ করাবেন, এটাও কাম্য নয়। সুতরাং আমরা মনে করি যদি এই ধরনের আইনগুলোর যদি যথাযথ বাস্তবায়ন হতো, সেটা তো আমরা হচ্ছে না। আপনি মনে করেন যে জুলাই আগস্টের পরে আজকে কয় মাস হয়ে গেল, আপনি কয়টা কর্মকর্তার বিরুদ্ধে কি অ্যাকশন নিয়েছেন, কয়জনের বিরুদ্ধে কি প্রসেস করেছেন, কয়জনের বিরুদ্ধে আপনি ব্যবস্থা নিতে পারছেন? আপনি নিতে পারেন। কিন্তু এগুলো বিষয় তো আলোচনার সুযোগ ছিল, যেহেতু সচিবালয়ে সবাই অফিস করেন, চাইলেই কি এই বিষয়গুলো, এই যে আন্দোলন বিক্ষোভ না করে, আপনি শুনলেন কিছুক্ষণ আগে 1.5 ঘন্টার মতো সচিবালয়ের মতো জায়গায় প্রধান গেট বন্ধ রাখা হয়েছিল, এসব না করে কি আলোচনা করে এগুলোর সমাধান করা যেত না? এটা দুই পক্ষেরই বিষয়। এখানে আন্দোলন করতে গেলে সরকারকে এগিয়ে আসতে হবে। সরকারের যারা দায়িত্বে আছেন তারাও তাদের সাথে বসা উচিত ছিল। তাদের আজকে 3 দিন ধরে একটা আলোচনা হবে না, এটা তো ঠিক। আজকে শনি, রবি, আজকে সোমবার, 3rd ডে হয়ে গেল। সো জনপ্রশাসন মন্ত্রণালয়, মন্ত্রী পরিষদ বিভাগ, তাদের সাথে বসে এটা নেগোশিয়েট করা দরকার। আন্দোলন করে দুটো বিশৃঙ্খলা যেমন হচ্ছে, তেমন আমরা একটা অশান্তি সৃষ্টি হচ্ছে, সেটা কখনোই কাম্য নয়। সুতরাং আলোচনাটা যে যারা আন্দোলনকারী তারা করবেন শুধু তাই নয়, এখানে সরকারি যারা আছেন কর্মকর্তা, তাদেরও উচিত এগিয়ে আসা, যে সকল দ্রুত রিজলভ করা। কারণ দেশের সামনে মনে করেন যে ঈদের একটা লম্বা ছুটি আসবে, এই সময় যদি অফিসগুলো বন্ধ থাকে তাহলে যে কাজের ক্ষতি হবে, এটা তো আপনি রিকভারি করতে পারবেন না। আর অফিস চলবে কয়েকদিন। সুতরাং এই শেষ সময়টাতে অফিসের দরকার, খুব দ্রুত কাজ করা দরকার। এক মানুষের ডিউটিটা যাতে সময় মতো পালন করতে পারে, এটা দরকার। আমি মনে করি যে আন্দোলনটাকে বন্ধ করার জন্য সরকারকে বেশি এগিয়ে আসতে হবে, কারণ যারা ভুক্তভোগী তারা তো আন্দোলন করবেই। সো গভর্নমেন্ট যত বেশি পজিটিভ ইনিশিয়েটিভ নেবে, তত তাড়াতাড়ি এটা নিষ্পত্তি হবে। জি, জনাব আনোয়ার ফারুক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। সংস্কার কাজে সচিবালয় থেকে কোনো রকমের বাধা এলে জনগণকে সাথে নিয়ে কঠোরভাবে প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। দ্বিতীয় দিনের পথসভা কর্মসূচির আগে সকালে চট্টগ্রাম 2 নম্বর গেট বিপ্লব উদ্যানে এসব কথা বলেন তিনি। হাসনাত বলেন, 5 আগস্টের আগে এনবিআর, কাস্টমস সহ নানা সরকারি প্রতিষ্ঠান দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছিল। সেসব প্রতিষ্ঠানে সংস্কার করা জরুরি হয়ে পড়ায় সংস্কার কার্যক্রম শুরু করেছে সরকার। এতে সচিবালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানে কেউ বাধা তৈরি করলে তা সহ্য করা হবে না।
কর্মসূচির দ্বিতীয় দিন চট্টগ্রামের রাঙ্গুনিয়া, রাউজান, হাটহাজারী, ফটিকছড়ি সহ নানা উপজেলায় পথসভা করবে এনসিপি। থাকতে এই সংস্কার কার্যক্রমের যদি বাধা বিশেষ করে সচিবালয় থেকে আসে, সেটা কঠোর হস্তে সেটাকে জনগণকে সাথে নিয়ে সেটাকে প্রতিরোধ করা হবে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথের দাবিতে আজও নগর ভবনে বিক্ষোভ করছেন তার সমর্থকরা। এতে বন্ধ রয়েছে সেবা কার্যক্রম। সোমবার সকাল থেকে নগর ভবন প্রাঙ্গণে জড়ো হতে থাকেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বিক্ষোভকারীরা। নগর ভবনের প্রধান ফটক বন্ধ করে মঞ্চ তৈরি করেন তারা। ইশরাক হোসেনকে মেয়র হিসাবে শপথ পড়ানোর দাবি জানান তারা। মার্চে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা করে রায় দেয় আদালত। এদিকে ঢাকা দক্ষিণ সিটির নির্বাচিত প্রতিনিধিদের মেয়াদ শেষ হচ্ছে জুনের প্রথম সপ্তাহে। আমরা অনির্বাচিত কোনো প্রশাসকের আন্ডারে কাজ করার আগ্রহী না, কারণ অনির্বাচিত প্রশাসক আসলে আমরা 5টার পর অফিস বন্ধ হয়ে গেলে 6টার পর বাজে অনির্বাচিত কোনো প্রশাসক আমরা ফোন দিলে পাবো না। নগরবাসী সেবা চাচ্ছে, নগরবাসী এই সেবার জন্য জনাব ইশরাক হোসেনকে চয়েস করেছেন। নগর ভবনের বিক্ষোভের বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী আদিলুর রহমান। আদিল, নগর ভবনের ভেতরে সমস্ত সেবা কার্যক্রম বন্ধ রয়েছে এবং এই বিক্ষোভ তো বেশ কিছুদিন ধরেই চলমান রয়েছে। সুরাহা আসলে কোথায়? সুরাহা বলতে আমরা যেটি তাদের কাছ থেকে শুনতে পাচ্ছি সেটি হচ্ছে সুরাহা আসলে একটাই, সেটি হচ্ছে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে যখন শপথ পড়ানো হবে এবং মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হবে তার পরপরই তারা এখান থেকে আন্দোলন স্থগিত করবেন এবং দাপ্তরিক যে কাজগুলো আছে সেই দাপ্তরিক কাজগুলো শুরু হবে। যতক্ষণ না পর্যন্ত এই ইশরাক হোসেনকে শপথ না পড়ানো হোক ততক্ষণ পর্যন্ত এখানকার শ্রমিক কর্মচারী যারা আছেন তারা এই আন্দোলন স্থগিত করবেন না এবং দাপ্তরিক কাজ শুরু করবেন না, এটি তারা ঘোষণা দিয়েছেন। এবং কিছুক্ষণ আগে আমরা আনুষ্ঠানিক একটি কর্মসূচি ঘোষণা করা হয়েছে সেটিও শুনতে পেয়েছি। সেখানে বলা হয়েছে যে শুধুমাত্র সিটি কর্পোরেশনের যে জরুরি যে সেবাগুলো আছে, জরুরি সেবাগুলোর মধ্যে পড়ে মশক নিধন কার্যক্রম, বর্জ্য ব্যবস্থাপনা, সড়ক বাতি জ্বালানো নেভানো, এই কাজগুলো চলবে। এছাড়া কোনো দাপ্তরিক যে কাজগুলো আছে কোনো দাপ্তরিক কাজ চলবে না। এটি কিছুক্ষণ আগে একটা কর্মসূচিতে ঘোষণা দেওয়া হয়েছে এবং সেই কর্মসূচিতে বলা হয়েছে যতক্ষণ না পর্যন্ত ইশরাক হোসেন মেয়র হিসেবে বসতে না পারছেন, শপথ নিতে না পারছেন, ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে। কিছুক্ষণ আগে আপনি জানেন যে মাহমুদ্দিন খোকন তিনি একটি আইনি নোটিশ পাঠিয়েছে স্থানীয় সরকারের মন্ত্রণালয়ে যে আজকের মধ্যে ইশরাক হোসেনকে শপথ পড়ানোর জন্য, এবং একই সাথে যে রিটটি খারিজ হয়ে গেছে ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর যে রিটটি তার ব্যাপারেও আজকে আপিল হয়েছে। তো এই যে ঘটনাগুলো ঘটছে, একদিকে আদালতে ঘটনা ঘটছে, অন্যদিকে তার প্রভাব এসে পড়ছে নগর ভবনে। অর্থাৎ যখনই একটি একটি করে ঘটনা ঘটছে তখনই নগর ভবনে যে আন্দোলনগুলো হচ্ছে, আন্দোলন চলছে, সেই আন্দোলনগুলো আরো বেশি বেগবান হচ্ছে বলে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। এবং এই মুহূর্তে যারা আন্দোলন করছেন তারা সবাই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মচারী, শ্রমিক কর্মচারী, এবং যে শ্রমিক কর্মচারী যে ইউনিয়নগুলো আছে, শ্রমিক কর্মচারী ইউনিয়ন আছে, স্ক্যাভেঞ্জার্স ইউনিয়ন আছে, জাতীয়তাবাদী শ্রমিক দল আছে, তারা মূলত আসলে এখানে আন্দোলনটি করছে। সেই আন্দোলন সকাল থেকে শুরু হয়েছে, আজকে অফিস সময় পর্যন্ত এই আন্দোলন চলবে এবং আগামীকালও এই আন্দোলন অব্যাহত থাকবে বলেই ঘোষণা দেওয়া হয়েছে। অর্থাৎ আজকে যদি শপথ পড়ানো না হয় সেক্ষেত্রে এই আন্দোলনটি আগামীকাল আবার সকালে যখন অফিস শুরু হবে সেই সকালে অফিস শুরুর সময় থেকে আন্দোলনটি চলবে। এবং এরই মধ্যে আমরা যেটা আসলে লক্ষ্য করতে পারছি যে প্রচুর সেবা প্রত্যাশী তারা নগর ভবনে ঘুরছে। আমরা আপনাকে একটু দেখাতে চাই যে সেবা প্রত্যাশীরা এসে ফিরে যাচ্ছেন এবং সেই সেবা প্রত্যাশীরা একে একে আসছেন, এসে তাদের যে কার্যক্রমগুলো আছে সেই কার্যক্রম তারা আসলে করতে পারছেন না, যে কারণে নগর ভবনে আপনি জানেন যে বেশ কিছু সেবা আছে, ট্রেড লাইসেন্স আছে, হোল্ডিং ট্যাক্স আছে, সেগুলো যদি সময় মতো পরিশোধ করতে তারা না পারেন সেক্ষেত্রে তাদেরকে কিন্তু আসলে অতিরিক্ত জরিমানা দিতে হন। তো এই যে ধরনের ভোগান্তির মধ্যে নগরবাসী পড়ছেন, এই নগরবাসীর ভোগান্তি কমানোর জন্য তারা দাবি জানাচ্ছেন যে নগরবাসীর ভোগান্তি যাতে না হয় সে কারণে দ্রুত ইশরাক হোসেনকে যেন মেয়রের শপথটা পড়ানো হয়। শপথ যদি পড়ানো হয় তাহলে এই ভোগান্তি কমে যাবে।
তো সব মিলিয়ে যেটি আসলে বলা যায় যে এখনো আন্দোলন চলছে এবং এই আন্দোলনটা সময় যত যাচ্ছে তত বেশি আসলে বেগবান হচ্ছে এবং সামনের দিনগুলোতে যদি দাপ্তরিক কাজগুলো শুরু না হয় সেক্ষেত্রে কোরবানির ঈদ আছে, কোরবানির ঈদের সময় আপনি জানেন হাট বসে, বর্জ্য ব্যবস্থাপনা আছে, এতে কিন্তু আসলে বড় ধরনের একটা প্রভাব পড়বে বলে ধারণা করা হচ্ছে। তো আমার কাছে নগর ভবন থেকে এটি ছিল এখনকার সবশেষ। জানাচ্ছিলেন সহকর্মী আদিলুর রহমান। এদিকে আজকের মধ্যেই ইশরাক হোসেনকে শপথ পড়াতে স্থানীয় সরকারে আইনি নোটিশ পাঠিয়েছেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। আর ইশরাককে মেয়র হিসাবে শপথ না পড়ানোর রিট খারিজের বিরুদ্ধে আপিল করেছেন রিটকারী। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে হাইকোর্ট চত্বর থেকে যোগ দিয়েছেন সহকর্মী জাহিদুল বাশার। জাহিদুল বাশার, আমরা আদিলুর রহমানের কাছে শুনছিলাম যে জনভোগান্তি কোথায় গিয়ে পৌঁছেছে, আর আবারও দেখা যাচ্ছে যে আরো একটি আইনি জটিলতা দেখা দিয়েছে। আপনি আমাদেরকে এই বিষয়গুলো একটু বিস্তারিতভাবে জানাবেন। দেখুন, এটি আসলে হওয়ারই কথা ছিল। আমরা প্রথমেই খবর পেয়েছিলাম যে শনিবার এটির উপরে রিট হতে পারে, রোববারও হলো না, এবং আজকে এসে কিন্তু সেই রিটের বিরুদ্ধে যে রিট খারিজ হয়েছিল সেই খারিজের বিরুদ্ধে আপিল হয়েছে। 22 মে হাইকোর্ট ডিভিশনের একটি বেঞ্চ এই রিটটি কিন্তু সরাসরি খারিজ করে দিয়েছিলেন। কারণ হলো রিটটি যিনি করেছেন তিনি এই রিটটি যথাযথ ব্যক্তি নন এই রিট করার ক্ষেত্রে। সেদিন বলা হয়েছিল যে ইশরাক হোসেন নির্বাচনী ট্রাইব্যুনালে 2020 সালের ফেব্রুয়ারিতে যে নির্বাচন হলো মেয়র নির্বাচন, সেই নির্বাচনের বিরুদ্ধে যে আর্জি পেশ করেছেন বা মামলা করেছিলেন সেখানে যিনি রিট করেছেন তিনি আসলে কোনো পক্ষ নয় বিধায় হাইকোর্টে সেই রিটটি খারিজ করে দেন হাইকোর্ট, যে এটি মেইনটেনেবল না। এখন সেই খারিজের বিরুদ্ধে লিভ টু আপিল করেছেন সেই আইনজীবী আজকে, এবং আজ আর কিছুক্ষণ পরে এটি চেম্বার জজ আদালতে এই বিষয়ে শুনানি হতে পারে। আমরা যতটুকু আইনজীবীর সাথে কথা বলে ধারণা পেয়েছি, তো সেখানে ইশরাকের পক্ষের যারা আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন তারা থাকবেন এবং সেখানে কোন বিষয়গুলো আসে সেটি দেখার বিষয়। তবে একটা বিষয়, যেহেতু এই রিটে 3টি মোটা দাগে মূল আর্গুমেন্ট ছিল কিন্তু 3টি, একটি হচ্ছে ইশরাককে নির্বাচনী ট্রাইব্যুনালে গত 27 মার্চ যে মেয়র ঘোষণা করে রায় দিয়েছে সেই রায়কে চ্যালেঞ্জ করা হয়েছে, এবং ওই রায়ের পরে নির্বাচন কমিশন থেকে যে গেজেট প্রকাশ করা হয়েছিল সেই গেজেটের স্থগিতাদেশ চাওয়া হয়েছে, কার্যক্রম স্থগিত চাওয়া হয়েছে, এবং আরেকটি হচ্ছে ইশরাককে শপথ না পড়ানোর আবেদন জানানো হয়েছে। 3টি বিষয় কিন্তু এই রিটে রয়েছে। সুতরাং হাইকোর্টের যে রিট খারিজের যেই আদেশ সেই আদেশের বিরুদ্ধে এখন আপিল করা মানে ওই 3টে বিষয় আবারও চেয়ে আপিল করা হয়েছে। এখন আজকে আপিল শুনানি যদি হয়, লিভ টু আপিলের শুনানি হলে এরপরে পুনরায় আবার আপিল কবে শুনানি হবে সেই তারিখটি পড়বে। সব মিলিয়ে নিশ্চয়ই এই বিষয়গুলো আপনি ঠিকই বলেছেন যে আবার একটি আইনি জটিলতার দিকে গেল। দেখুন, এরই মধ্যে যেই গেজেটটি প্রকাশ করেছিল নির্বাচন কমিশন সেই গেজেটের নিয়ম অনুযায়ী গেজেট প্রকাশের পরবর্তী 30 দিনের ভিতরে শপথ পড়াতে হয়। তো আজকে 26 মে সেই শপথের দিনও শেষ হয়ে যাচ্ছে। এর আগে 22 মে যখন রিট খারিজ হয় সেদিন কিন্তু ইশরাক হোসেনের যে আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন সহ অন্যরা বলেছিলেন যদি ইশরাককে 26 মের মধ্যে শপথ পড়ানো না হয় সেক্ষেত্রে আদালত অবমাননার অভিযোগ আনা হবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের বিরুদ্ধে। তো আজকে যেহেতু 26 মে গেছে, তারা কি সিদ্ধান্ত নিচ্ছেন, আদালত অবমাননার দিকে যাবেন কিনা সেই বিষয়টি আমরা কিছুক্ষণ পরে ইশরাকের আইনজীবীরা আসবেন, তাদের সাথে কথা হবে। তবে এরই মধ্যে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন কিন্তু ইশরাকের পক্ষে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে শপথ পড়ানোর জন্য একটি আইনি নোটিশ পাঠিয়েছেন, যে তাদেরকে মনে করিয়ে দিতে যে তাকে যেন শপথ পড়ানো হয়। যেটা আপনি জানতে চাই, যদি ইশরাককে শপথ পড়ানো হয় তাও তো এই নির্বাচনের স্থায়িত্বের মেয়াদ জুন পর্যন্ত, 7 জুন পর্যন্ত, সেক্ষেত্রে কি হবে? না, সেক্ষেত্রে দেখুন স্থানীয় সরকার মন্ত্রণালয় বা সরকার চাইলে তাকে আবার এটি দীর্ঘায়িত করতে পারেন, এটি সরকারের হাতে সুযোগ আছে, অথবা সেখানে প্রশাসকও বসাতে পারেন, যেটা আমরা এরই মধ্যে অন্যান্য বিভিন্ন জায়গায় কিন্তু দেখেছি যে মেয়াদ শেষ হয়ে গেলে সেখানে প্রশাসক দেওয়া, অথবা যিনি থাকেন পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত তাকে তার মেয়াদ দীর্ঘ করা, এটি সরকারের নির্বাহী আদেশ, এটি হতে পারে, এটি অস্বাভাবিক কিছু নয়। কিন্তু এখন যে পুরো বিষয়টি ইশরাক হোসেন এবং তার সমর্থকরা দীর্ঘদিন আন্দোলন করেছেন প্রায় 1 সপ্তাহেরও বেশি সময়, আবার যেহেতু শপথ আজকে শেষ দিন যাচ্ছে সেটিও হলো না, যার কারণে কিছুক্ষণ আগে আমাদের সহকর্মীরা দেখাচ্ছিলেন নগর ভবনের সেখান থেকে আবার তারা রাস্তায় নেমেছেন। একইভাবে আদালতেও কিন্তু এই বিষয়টির লড়াই চলছে। এখন দেখা যাক আপিলে কি শুনানি হয় এবং আপিল শেষ পর্যন্ত হাইকোর্টের যে খারিজ হওয়ার আদেশ সেটি বহাল রাখেন নাকি নতুন কোনো তথ্য সেখানে আসে। তবে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলা দরকার, আইনজীবীরা কিন্তু ইশরাকের বিপক্ষে যারা রিট করেছেন সেই আইনজীবীরা বলছেন যে গ্রাউন্ডে রিটটি খারিজ করা হয়েছিল হাইকোর্টে, তারা সে ধরনের অনেক যুক্তি তুলে ধরছেন যে কেন এই রিটটি মেইনটেনেবল, এই
রিটটি করার অধিকার তারা আছে। বিগত দিনের নানা উদাহরণ তারা তুলে ধরবেন অ্যাপিলেট ডিভিশনে, সেই বিষয়টি তারা বলেছেন। সুতরাং আপিল বিভাগেও জমজমাট শুনানি হবে, দুই পক্ষের আইনি লড়াই জমবে, সেই বিষয়টি কিন্তু এখানে আইনজীবীরা বলছে। জি জাহিদুল বাশার, আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন, ধন্যবাদ আপনাকে। নারী সংস্কার কমিশনের 6টি প্রস্তাব চ্যালেঞ্জ করে করা রিট খারিজ করেছে হাইকোর্ট। তবে এসব সুপারিশ সরকার বাস্তবায়ন করলে তখন সংক্ষুব্ধ রিটকারী আবার রিট করতে পারবে বলে আদেশ দিয়েছে আদালত। কয়েকটি পর্যবেক্ষণ দিয়ে সকালে বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজির হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেয়। রিটকারী আইনজীবী রওশন আলী জানান, রিটে নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদনের বিতর্কিত বিষয়গুলো পর্যালোচনার জন্য বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছিল। ওই প্রতিবেদনের সুপারিশগুলো কেন বেআইনি ঘোষণা করা হবে না এই মর্মে রুলও চেয়েছিলেন তিনি। রিটকারীর দাবি, এগুলো শরীয়ত ও জনগণের ধর্মীয় অনুভূতির পরিপন্থী এবং সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। আমাদের এই রিপিটেশনটি একটি অবজারভেশন দিয়ে সামারি রিজেক্ট করেছে এবং সেই অবজারভেশন আমরা আশা করছি সেই অবজারভেশনটি আগামী 2 থেকে 4 দিনের মধ্যে আমরা পাবো। আর এই ছিল আজকের বিরোধীন সংবাদ দুপুরে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর এক্সে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।